আচ্ছা, আমরা তো প্রায়ই সারা বিশ্বে নানা রকম সংকটের খবর শুনি, তাই না? যুদ্ধ, মানবিক বিপর্যয়, রাজনৈতিক ঝামেলা, মানে লিস্টটা তো শেষই হয় না। তো এইসব দেখলে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসেই। জাতিসংঘ ঠিক কি করছে? চলুন আজ একটু তলিয়ে দেখি, এই যে এত সংকট, এগুলো সামলানোর জন্য জাতিসংঘের হাতে আসলে কি উপায় বা টুলস আছে, আর সেগুলো তারা কিভাবে কাজে লাগাচ্ছে। হ্যাঁ, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম সেন্ট্রাল কোয়েশ্চেন। দেখুন, জাতিসংঘের ক্ষমতা কতটা তা নিয়ে তো অনেক কথাই হয়, অনেক সমালোচনাও আছে, কিন্তু তাদের অ্যাক্টিভ রোলগুলো তো জানতে হবে, তাই না? তো এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা তাদের রিসেন্ট কিছু কাজকারবার একটু ঘেঁটে দেখব। জাতিসংঘের কাজগুলোকে জানেন তো একটা টুল কিটের মতো ভাবা যেতে পারে। মানে যেমন ধরুন, এক সমস্যার জন্য একটা যন্ত্র লাগে, ঠিক তেমনি এক সংকটের জন্য তারা একটা টুল ব্যবহার করে। তো কি আছে তাদের এই টুল কিটে? চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক। মূলত এই টুলকিটে আছে এই 4টা জিনিস: কূটনীতি আর সংলাপ, মানবিক সাহায্য, আন্তর্জাতিক আইন আর রাজনৈতিক সমাবেশ। প্রত্যেকটাই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো চলুন শুরু করা যাক প্রথমটা দিয়ে। কিভাবে তারা সবাইকে এক টেবিলে বসায় সেটা দেখি। আচ্ছা, জাতিসংঘের টুলকিটের একদম প্রথম আর সবচেয়ে বেশি যে টুলটা ব্যবহার হয় সেটা হলো কূটনীতি। সোজা কথায় এর কাজ হলো যারা ঝগড়া বিবাদ করছে তাদের এক টেবিলে বসানো আর শান্তিপূর্ণভাবে একটা সমাধানের রাস্তা বের করা। এখানে দুটো একদম সাম্প্রতিক উদাহরণ দেখা যাক। একদিকে রোহিঙ্গা সংকট, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের 7 দফা পরিকল্পনা নিয়ে সিরিয়াস আলোচনা হয়েছে। আবার অন্যদিকে দেখুন প্যালেস্টাইন ইস্যু। সেখানে ফ্রান্স আর সৌদি আরবের মতো দেশগুলোকে সাথে নিয়ে 8টা আলাদা ওয়ার্কিং গ্রুপ বানানো হয়েছে একটা দীর্ঘমেয়াদী সমাধানের জন্য। এগুলো থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে পরিস্থিতি যতই জটিল হোক না কেন, জাতিসংঘ কিন্তু আলোচনার একটা স্পেস তৈরি করার চেষ্টা করে। আর এই যে এত আলোচনা, এত মিটিং, এর পেছনে আসলে কি আছে? আছে কিনমংয়ের মতো সাধারণ মানুষের এই আকুতি। তার কথাটা একবার ভাবুন। আমরা আমাদের জন্মভূমিতে ফিরে যেতে চাই, কিন্তু আমরা কেবল তখনই ফিরতে পারব যদি আমাদের জন্মগত অধিকার, মর্যাদা এবং ন্যায় বিচার দেওয়া হয়। এই একটা কথাই কিন্তু পুরো রোহিঙ্গা সংকটের মানবিক কষ্টটা চোখের সামনে নিয়ে আসে। আর এটাই তো যে কোনো সমাধানের আসল চাবিকাঠি। তো আলোচনার টেবিল তো গেল, কিন্তু জাতিসংঘের কাজ তো শুধু সেখানেই শেষ না। তারা কিন্তু সরাসরি মাঠে নেমেও কাজ করে, বিশেষ করে যেখানে মানবিক সংকট চরমে, মানে ইউক্রেন, সুদান, আফগানিস্তান, সব জায়গায়। আর এর সবচেয়ে বড় উদাহরণগুলোর একটা হলো গাজার পরিস্থিতি। শুধু এই সংখ্যাটা একবার দেখুন, $880.2 মিলিয়ন। এটা কিন্তু শুধু 2024 সালে, আর শুধু গাজার জন্য জাতিসংঘের একটা সংস্থা ইউএনডব্লিউএ এই টাকাটা তুলেছে। ভাবা যায় কি বিশাল একটা কর্মকাণ্ড। কিন্তু প্রশ্ন হলো, এত টাকা ঠিক কোথায় খরচ হচ্ছে, কিভাবে ব্যবহার করা হচ্ছে? ব্যাপারটা কিন্তু শুধু খাবার বা ওষুধ দেওয়ার মধ্যে আটকে নেই, এর ব্যাপ্তিটা অনেক বড়। দেখুন, তারা যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করছে, যেমনটা 19 জানুয়ারিতে সফল হয়েছিল। ইউএনআরডব্লিউএ এর স্কুলগুলোতে ঘরছাড়া পরিবারদের আশ্রয় দিচ্ছে। ডব্লিউএইচওর মাধ্যমে আল শিফার মতো হাসপাতালগুলোকে সাপোর্ট দিচ্ছে, আবার হিউম্যানিটেরিয়ান করিডোর খোলার জন্য চাপও দিচ্ছে। এমনকি মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তারা ডকুমেন্ট করছে। মানে এটা একটা মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচ। ওকে, এখন আসা যাক জাতিসংঘের টুলকিটের তৃতীয় টুলে। আর এটা সম্ভবত তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র, আন্তর্জাতিক আইন। যখন কথাবার্তার মানবিক সাহায্য দিয়েও কাজ হয় না, তখন কিন্তু এই আইন আর বিচার ব্যবস্থারই ডাক পড়ে। এই যে আর্টিকেল 99, এটা কিন্তু কোনো সাধারণ জিনিস নয়। এটা হলো মহাসচিবের হাতে থাকা একটা স্পেশাল পাওয়ার। এটা ব্যবহার করে তিনি যে কোনো বিষয়ে যা কিনা বিশ্ব শান্তির জন্য হুমকি, সরাসরি সিকিউরিটি কাউন্সিলের সামনে আনতে পারেন। মহাসচিব গুতেরেস যখন গাজার জন্য এটা ব্যবহার করলেন, তখন কিন্তু পুরো বিশ্বের নজর ঘুরে গেল। আর এটা সিকিউরিটি কাউন্সিলকে অ্যাকশন নিতে একরকম বাধ্য করে। ভাবুন, 1989 সালের পর এই প্রথম এটা ব্যবহার করা হলো। এর গুরুত্বটা এখানে। তবে আন্তর্জাতিক আইনের খেলাটা শুধু সিকিউরিটি কাউন্সিলেই হয় না। এর আসল শক্তি দেখা যায় জাতিসংঘের দুটো সর্বোচ্চ আদালতে। দুটোই বিচার করে, কিন্তু তাদের কাজের ধরন আর লক্ষ্য কিন্তু একদম আলাদা। চলুন দুটো একদম ঐতিহাসিক কেস দিয়ে ব্যাপারটা পরিষ্কার করা যাক।
এই টেবিলটা দেখলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আইসিজে বা আন্তর্জাতিক বিচার আদালত এটা ডিল করে রাষ্ট্র বনাম রাষ্ট্র, যেমন সাউথ আফ্রিকা কেস করেছে ইসরায়েলের বিরুদ্ধে। আর অন্যদিকে আছে আইসিসি মানে আন্তর্জাতিক অপরাধ আদালত। এদের কাজ হল ব্যক্তির বিচার করা, যেমন ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে। একটা রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটা ব্যক্তির বিরুদ্ধে, এটাই মূল পার্থক্য। আচ্ছা, এবার আসি আমাদের টুলকিটের শেষ অর্থাৎ 4 নম্বর টুলে। এটা হলো জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ পরিষদ। এটাকে বলা যেতে পারে ওয়ার্ল্ড পার্লামেন্ট, যেখানে প্রায় সব দেশ একসাথে বসে। হ্যাঁ, এটা ঠিক যে এদের সিদ্ধান্ত সিকিউরিটি কাউন্সিলের মতো আইনত বাধ্যতামূলক না, কিন্তু এর রাজনৈতিক আর প্রতীকী মূল্য বিশাল। এই যেমন ধরুন 2024 সালে ফিলিস্তিন জেনারেল অ্যাসেম্বলিতে একটা আসন পেয়েছে। এটা কিন্তু তাদের 2012 সালের পর্যবেক্ষক রাষ্ট্র স্ট্যাটাসের উপর একটা বড় আপগ্রেড। এর মানে কি? এর মানে হলো তারা এখন পূর্ণ সদস্য না হলেও বিভিন্ন আলোচনা আর বিতর্কে আগের চেয়ে অনেক বেশি অ্যাক্টিভলি অংশ নিতে পারবে। এটা কিন্তু একটা বিরাট কূটনৈতিক পদক্ষেপ। আর এই অ্যাসেম্বলির শক্তিটা বোঝা যায় এই ভোটের রেজাল্ট দেখলে। নিউ ইয়র্ক ডিক্লারেশন, যেটা কিনা 2 স্টেট সলিউশনের পক্ষে ছিল, সেটার পক্ষে ভোট পড়েছে কত? 142টা, বিপক্ষে মাত্র 10টা। এই যে বিপুল সমর্থন, এটাই দেখিয়ে দেয় যে গ্লোবাল ওপিনিয়ন আসলে কোন দিকে। এটাই জেনারেল অ্যাসেম্বলির মরাল পাওয়ার। আর ফিলিস্তিনি প্রতিনিধির কথাটাই শুনুন। এই ভোট আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্ব্যর্থহীন সমর্থনের প্রমাণ। তার এই কথাগুলোই কিন্তু ভোটের আসল ইম্প্যাক্টটা তুলে ধরে। কারণ যখন সিকিউরিটি কাউন্সিল একটা ভেটোর কারণে সবকিছু আটকে যায়, তখন জেনারেল অ্যাসেম্বলির এই একজোট হওয়াই কিন্তু দুনিয়াকে একটা বিরাট বড় মেসেজ দেয়। তো আমরা দেখলাম জাতিসংঘের টুল কিটের 4টা প্রধান টুল: কূটনীতি, মানবিক সাহায্য, আইন আর সাধারণ পরিষদের ভোট। এগুলো ব্যবহার করে তারা সংকট সামলানোর চেষ্টা তো করছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে এত সব পদক্ষেপ, এগুলো কি আসলেই একটা স্থায়ী শান্তির দিকে নিয়ে যাচ্ছে, নাকি একটা বিভক্ত দুনিয়ায় এগুলো শুধু সাময়িক একটা মলেমের মতো কাজ করছে? এই প্রশ্নটা রইল। উত্তরটা হয়তো সময় আমাদের দেবে।